গুড মর্নিং ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আশা করি সবাই ভালো আছো। তো জানি না কার কেমন হেল্প হচ্ছে আমার এই মেটেরিয়ালসগুলোতে যেগুলো আমি আপলোড করছি। এটা মেনলি আমি নিজে পড়ছি, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, এসএসসি ক্যান্ডিডেট। তা সত্ত্বেও আমি এটা আপলোড করি, কারণ হয়তো অনেকে স্টুডেন্ট আছে যারা বুঝতে পারে না, হয়তো তাদের জন্য আমি আপলোড করে দিই, যাতে করে অন্ততপক্ষে তাদের যদি একটু হেল্প হয়, সেই জন্য আমি এটা আপলোড করে দিই। ঠিক আছে? নাও I am reading a text or I am going to read a poem or poetry, and it is called Ode to the West Wind by Percy Shelley বা P.B. Shelley. P.B. Shelley was one of the master minds who wrote lyrics, and he is called the master of lyric, P.B. Shelley. Ode to the West Wind is also a kind of lyric poetry, a lyrical poetry. Lyric is a literary type, লিটারারি, যা GENRE, যা মানে হচ্ছে লিটারারি টাইপ বা ধরন। দ্য লিরিক ইজ such type of literary genre or literary type which the poet or the person who expresses his emotion, who expresses his feelings, and it spreads through the whole area, through the whole world, to every human being. When a personal feelings spreads everywhere or breaks out everywhere, what the person tries to give the message to everyone, what is going on there in the world or earthly area, the injustice, the corruption, or the message or the person or the wise person wants to give to the whole human beings or whole race. This is called a lyric. লিরিকটা কি তাহলে বাংলায় বলে দিই আরেকবার। লিরিক হচ্ছে যখন কোনো একজন বুদ্ধিদীপ্ত ব্যক্তি তার একান্তই মনের কথাটা যখন আস্তে আস্তে বা পৃথিবীর যে যন্ত্রণা, দুঃখ, কারোর ওপর অত্যাচার, কোনো জাতির ওপর অত্যাচার হচ্ছে, রেশের ওপর অত্যাচার হচ্ছে, রেশ মানে জাতি, সেই রেশের ওপর যখন অত্যাচার জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে চারিদিকে, যখন সেই বিষয়টি, সেই মেসেজটি হয়তো দূর করার জন্য তার মনের যে ভাবনা, সেই ভাবনাটি কিভাবে দূর করতে হবে বা নতুন করে রিফ্রেশন কী করে আনতে হবে, রিফ্রেশমেন্ট, সেই ধারণাটা বা সেই বিষয়বস্তু যখন মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেন, আর এটা যখন আস্তে আস্তে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায়, তখন সেটাকে বলা হয় লিরিক, LYRIC, লিরিক। ক্লিয়ার? তো পিবি শেলি বা পার্সি শেলি হচ্ছেন লিরিকের মাস্টার। বোঝা গেল? পিবি শেলি actually wanted to bring a renaissance
in England, as there was full of corruption, there was full of injustice in everywhere during his lifetime. Even he was mere a child, he could not bear with what was going on there. So, when he just grew something, or when he was 18 years old, maybe, well, 18 years old, he revolted against the people who were involved with injustices or corruption. Now, P.B. Shelley, who belonged to the Romantic period, like Wordsworth, Lord Byron, John Keats, and other, William Shade, or many more, and so on. He also a poet, but he was a revolt poet. আমরা যেমন কাজী নজরুল ইসলামের কবিতা পড়ি বাংলায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তেমনি ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল, মানে বিদ্রোহী কবি বলা হচ্ছে P.B. শেলি বা পার্সি বিশ শেলিকে। বোঝা গেল? তাহলে পার্সি বিশ শেলি হচ্ছেন রিভোল্ট পোয়েট বা বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম যেমন লিখছেন বিদ্রোহী বলে একটা কবিতা, বল বীর বল উন্নত মমশির, তাই না? এই যে বল বীর, ঠিক ওই রকমভাবেই তিনি বিদ্রোহাত্মক কবিতা প্রকাশ করেছেন। তিনি তার মধ্যে যে ইয়ং ব্লাড বা রক্তের যে তেজ, সেই তেজ পরিস্ফুটিত করতে চাইছেন, কারণ তিনি চাননি কোনো দুর্নীতি, কোনো রাজনীতি, মানুষকে, সরল সহজ মানুষকে অত্যাচারিত করুক, লুণ্ঠন করুক বা তাদের ওপর জুলুম করুক, এটা চাননি। এই জন্য তিনি সারা জীবন প্রতিবাদ করে গেছিলেন। কিন্তু যেহেতু তার শক্তি ইনজাস্টিস পিপুলের সঙ্গে পেরে উঠছিল না, তাই হয়তো অন্য কোনো ইথারিয়াল বা পার্থিব কোনো শক্তি, ঐশ্বরিক শক্তি, হেভেনলি কোনো পাওয়ারকে তিনি কাজে লাগাতে চাইছিলেন হয়তো। আর এই জন্য ভিশনারি পাওয়ার দিয়ে তিনি কাল্পনিক জগৎ থেকে কোনো শক্তি, যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার পথের দিশা বলে একটা কবিতা রয়েছে, ওখানে তিনি একটা ওয়ার্ড বলেছিলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আসছে ওই জাট কাল পাহাড়। তাহলে আসছে যে কাল পাহাড়, এখন কাল পাহাড় মানে যে কালো মেঘ, বৈশাখ মাসে যখন 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যখন জন্মদিন পালন করা হয়, তখন যেমন কাল বৈশাখী ঝড় ওঠে, ঠিক ওই রকম মনে হয় কোনো একটা পাওয়ার বা ওয়েস্ট উইন্ড বা ব্ল্যাক কোনো উইন্ড, যেটা খুবই তেজালো বা টেম্পেস্চুয়াস উইন্ড, সেই উইন্ড হয়তো প্রত্যাশা করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কেন? কারণ তিনি তার শক্তিতে পেরে উঠতে পারছিলেন না যারা ইনজাস্টিস, যারা করাপ্টেড পিপুল, তাদের সঙ্গে। আর এই জন্য তিনি করেছিলেন কি, তিনি জাটকাল পাহাড়কে আহ্বান করেছিলেন, হে জাটকাল পাহাড়, তুমি মহাদেবের জটা থেকে এসে এই অত্যাচারিত, যারা অত্যাচারী মানুষ, যারা করাপ্টেড বা দুর্নীতিপরায়ণ মানুষ, যারা কূটনীতিপরায়ণ মানুষ, যারা মানুষকে সুখে শান্তিতে থাকতে দেয় না, যাদের চিন্তা ভাবনা সবসময় কুরুচিপূর্ণ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। P.B. শেলিও এখানে সেই রকম একটা বার্তা দিতে চাইছে ওয়েস্ট উইন্ডকে। হে ওয়েস্ট উইন্ড, যদিও এটা পার্সনিফাই করা হচ্ছে, ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে, কারণ ওয়েস্ট উইন্ড তো আমরা জানি একটা ইনঅ্যানিমেট থিং, প্রকৃতির একটা ইনঅ্যানিমেট বা নির্জীব বস্তু, বাট ইট অ্যানিমেটস, এটাকে অ্যানিমেটস করা হচ্ছে, প্রাণবন্ত করা হচ্ছে, যাতে এই প্রকৃতির যে শক্তি, সেই শক্তির সঙ্গে হাজার হাজার কেন বিশ্বের সারা, মানে সমস্ত বিশ্বের মানুষ যদি এক হয়ে যায়,
তবুও কিন্তু প্রকৃতির শক্তির সঙ্গে পেরে উঠতে পারবে না। কিভাবে? আজকে যখন কোনো একটা জলোচ্ছ্বাস যদি আসে, আর সেখানে যদি কোনো একটা স্টেট বা কোনো একটা কান্ট্রির লোকজনও দাঁড়িয়ে থাকে, ঘিরে রাখে বাঁধ দিয়ে বা ড্যাম তৈরি করে, সেই ড্যাম বা সেই বাঁধকে ভেঙে কিন্তু জলরাশি হু হু করে চলে আসবে, কোনো মানুষই সেখানে টিকতে পারবে না, দাঁড়াতে পারবে না। প্রকৃতি হচ্ছে এমন একটা শক্তি, এই রকম শক্তি। ঠিক আছে, তাহলে পৃথিবীতে সব শক্তি, প্রকৃতির যে শক্তিগুলো সেগুলো সবই হচ্ছে অফুল, মানে ভয়ঙ্কর, ভয়ানক। আগুন, জল এবং বাতাস, আমরা যদিও এগুলো ব্যবহার করি, না ব্যবহার করলে আমরা বাঁচতে পারবো না, কিন্তু যখন এরা একত্রিতভাবে আসি তখন এদের সামনে কিন্তু দাঁড়ানো সম্ভব নয়, মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমরা ফ্যানের বাতাস খাচ্ছি, সেখানে আমাদের কোনো ভয় থাকি না, কিন্তু কোনো একটা জায়গায় আমরা সমুদ্রের ধারে যদি দাঁড়িয়ে থাকি, যখন ঝড় ওঠে, সেই ঝড়ে আমি তো দূরে থাকা, আমার ওজন দেখা যাচ্ছে খুবই অল্প। একটা মানুষের ওজন কত হবে? 1 কুইন্টাল, 1.5 কুইন্টাল, 2.5 কুইন্টাল বা 5 কুইন্টাল হবে হয়তো, খুব বেশি হলে। কিন্তু একটা বাড়ি, হয়তো একটা কোনো ফ্ল্যাট, যেটা 6 তলার ফ্ল্যাট, সেই ফ্ল্যাট পর্যন্ত বা 20 তলা, 20 তলা, 100 তলার ফ্ল্যাটকে শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে প্রকৃতির এমন একটা শক্তি, ইউনিফর্মিটি, এমন একটা পাওয়ার যা গোটা বিশ্বকে তছনছ করে দিতে পারে। সুতরাং পিবি শেলি এইরকমভাবে আহ্বান করেছেন ওয়েস্ট উইন্ডকে। ঠিক আছে, দিস পোয়েম ওয়াজ কম্পোজড ইন 1809 when P.B. Shelley was in Florence of Italy and published in 1820 in Prometheus Unbound volume। তাহলে কবে পাবলিশড হয়েছিল এবং লেখা হয়েছিল কবে? 1809-এ, যখন তিনি ইতালির ফ্লোরেন্স বলে একটা জায়গা আছে, সেখানে তিনি ঘুরতে গেছিলেন। ঘোরার পথে তিনি একটা উডের লিখেছিলেন, যেটা দেখেছিলেন যে একটা আর্নো বলে একটা জায়গা আছে, যেখানে বন রয়েছে বা একটা জায়গা রয়েছে, সেখানে এক তুমুল ঝড়, অর্থাৎ যে অটামনাল যে রেন, সেই রেনটা হচ্ছে, কিন্তু সেখানে যে টেম্পেস্ট বা ঝড় উঠেছিল সেটা ছিল খুবই ভয়ানক এবং মারাত্মক, সন্ত্রস্তের ভয়ের খুব। সেটা নিয়েই তিনি কবিতাটা লিখতে আরম্ভ করেছিলেন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিমা বাতাস। কবিতাটা লিখেছিলেন সেখানেই 1819-এ অ্যান্ড পাবলিশড করেছিলেন 1820-তে, অর্থাৎ কবিতাটা লিখেছিলেন 1819 সালে এবং প্রকাশিত হয়েছিল 1820 সালে প্রমেথিউস আনবাউন্ড এই ভলিউম বা গুচ্ছতে, আয়তনে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে কোথায় পাবলিশ হয়েছিল। প্রমেথিউস আনবাউন্ড বলে যে ভলিউম, সেই ভলিউমে কত সালে পাবলিশ হয়েছিল? 1820-তে। কত সালে কম্পোজ করা হয়েছিল? 1819-এ। ক্লিয়ার? এটা তোমাদেরকে মনে রাখতে হবে অ্যাজ এসএসসি ক্যান্ডিডেট। যেহেতু তোমরা এসএসসি ক্যান্ডিডেট, তাই তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাকে কী কী মনে রাখতে হবে। তাই তো, হোয়াট উই শুড রিমাইন্ড। তাহলে যা যা আমাদেরকে মনে রাখতে হবে এইগুলো বোঝা গেল। এবার দেখো, এখানে যে কবির যে লেখার স্টাইল, এইখানে দেখো 1 2 3 4 লাস্টে 2টো লাইন রয়েছে,
এই দুটো লাইন এইভাবে তিনি করেছেন। যেমন শেক্সপিয়ার বা আর্ল অফ শারে যেমন 14 লাইনকে ভেঙে 4x3 অর্থাৎ 3x4 মানে 4টে করে লাইন, 3টে স্ট্যাঞ্জা এবং লাস্টের যে 2 লাইন কাপলেট যেটাকে বলা হচ্ছিল, এখানেও তিনি কাপলেট করছেন, কিন্তু এটা তো সনেট টাইপের করা আছে ঠিক, কিন্তু এখানে তিনি ড্রামাটিক্যালি একটা রূপ দান করেছেন। আর যদিও কবির যে ভিশন, কবির যে স্বপ্ন, সেটা হচ্ছে একটা নতুন স্বপ্ন, অর্থাৎ নতুন করে হয়তো আবার সূর্য উঠবে, তাই তো নচিকেতার সেই গানটা আছে যেটা পৃথিবী আবার শান্ত হবে একদিন, তাই তো নাকি? তাহলে একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবারই শান্ত হবে, এই যে গানটা, তাহলে এইরকমভাবে পৃথিবী আবার শান্ত হবে। দ্যাট মিনস ইন দ্য ভিউ অফ পিবি শেলি ইট উইল বি রিফ্রেন্ড এগেন ওয়ান ডে, অর্থাৎ এটা পুনরায় কিন্তু সতেজ হবে, নতুন হয়ে করে উঠবে, নতুন করে সূর্য উঠবে, এই স্বপ্ন তিনি দেখেছেন। ঠিক আছে, সমস্ত দুঃখ, দুর্দশা, হতাশা, গ্লানি, দুর্নীতি, সমস্ত অন্যায় সব কিছু একদিন বিলুপ্ত হবে, আবার নতুন সূর্য উঠবে, পৃথিবী যেন এক নতুন মহিমায় সুসজ্জিত হয়ে উঠবে, করে উঠবে। 2012 বলে যে সিনেমাটা বেরিয়েছিল, সেই সিনেমায় যেমন দেখা যাচ্ছে সব কিছু প্রকৃতির বন্যা বা ঝড় সব কিছু এসে মানুষকে ধ্বংস করে দিচ্ছে, বা ফাটল সব কিছু ধ্বংস করে দিচ্ছে, দেওয়ার পরেও কিছু মানুষ বেঁচে থাকছে, যারা ভালো হয়তো তাদের সেই সমস্ত মানুষগুলো তাদেরকে নিয়ে আবার নতুন করে পৃথিবী গড়ে উঠছে। যে পৃথিবীতে এর আগে হইচইপূর্ণ, সমস্ত মানুষ করাপ্টেডের সঙ্গে যুক্ত ছিল, তারপরে যখন সব করাপ্টেড ধ্বংস হয়ে গেল, সব করাপশান, সব ইনজাস্টিস, সব আনজাস্ট যখন ধ্বংস হয়ে গেল, তখন আবার নতুন করে প্রকৃতি শুরু হলো, পৃথিবী শুরু হচ্ছে। ঠিক ওই রকমভাবে প্রকৃতির এখানে শেলি ওই রকমভাবেই নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখেছেন, যেখানে কোনো মানুষ থাকবে না আর্তনাদ করার, যেখানে কষ্ট পাবে না, যেখানে সবাই আনন্দ পাবে। কীরকম আনন্দ? শৈশবে আমরা যেমনভাবে বন্ধুরা একসঙ্গে আনন্দ করেছি, হাতে হাত ধরে আনন্দ করেছি, তাই তো? গাছতলায় হয়তো কত রকমভাবে কত খেলা খেলেছি বাচ্চাকালে, ওই রকমভাবে যাতে আমরা আবার একত্রিত হতে পারি, সুন্দর থাকতে পারি, আনন্দে থাকতে পারি, সেই রকমভাবে পৃথিবী গড়ে উঠবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, তাই না? নচিকেতার সেই গান, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ আবার ধ্বংস হবে, বসতি আবার, যাই হোক আমি অত হচ্ছে না, পৃথিবী আবার শান্ত হবে, এইরকম। তাহলে এই টাইপের যে গানগুলি, তাহলে পৃথিবী আবার শান্ত হবে মানে গান, সেটা গান নয়, গানের আকারে বলছেন তিনি, কিন্তু এটাই চিরসত্য, এটাই হচ্ছে ফরটেল বা ভবিষ্যৎবাণী, যে পৃথিবী আবার শান্ত হবে মানে পৃথিবী আবার নতুন করে গড়ে উঠবে। এই যে প্রফেসি, এই যে ভবিষ্যৎবাণী, এটা পিবি শেলি করে গেছেন। ঠিক আছে, তো এখানে যে রাইম যেটা লেখা আছে, এটা কীরকম রাইম? এটাকে বলা হচ্ছে ট্রিপলেট ইন্টারলকিং রাইম এবং টার্জারিমা, এগুলোকে টার্জারিমা বলা হচ্ছে। তার যে যে স্ট্যাঞ্জা ভাগ করা আছে, এই স্ট্যাঞ্জাকে বলা হচ্ছে চেন স্ট্যাঞ্জা বা টার্জারিমা। ঠিক আছে, চেন স্ট্যাঞ্জা বা টার্জারিমা বলা হচ্ছে এই ধরনের লেখাকে। দেখো প্রত্যেকটা এখানে 4টে স্ট্যাঞ্জা রয়েছে,
এবং লাস্টে একটা স্ট্যান্জা রয়েছে যেখানে দুটো লাইন আছে। ক্লিয়ার? তাহলে এখানে 3টি করে লাইন মানে লাইন রয়েছে, 4টে স্ট্যান্জা রয়েছে, আর লাস্টে একটা কাপলেট রয়েছে। ঠিক আছে, এই ধরনের লেখাকে পিবি শেলি বলেছেন টারজা রিমা। ঠিক আছে, টারজা রিমা। এবং এখানে যে রাইম রয়েছে সে রাইমটা হচ্ছে ট্রিপলেটস ইন্টারলকিং রাইম। কিভাবে ট্রিপলেট ইন্টারলকিং রাইম? দেখো এখানে আমরা জানি যে ট্রাই মানে 3, তাহলে ট্রাই লিপ তো করি না, ট্রিপলেট মানে 3টে। এখানে দেখো বিইং, তাহলে বিইংকে ভাঙলে দুটো সিলেবল পাচ্ছে, একটা হচ্ছে বি আর একটা ইং। তাহলে লাস্টের ইংটা যদি আমি এ ধরি এবং ফিলিংয়ের ফি মানে ফ্লিং, তাহলে ফ্লি মানে পালিয়ে যাওয়া, তাহলে ফ্লিং মানে পালিয়ে যাইতেছে এরকম। তাহলে ফ্লিং, এই যে ফ্লি আমি আলাদা যদি করি আইএনজি, তাহলে এটাকে যদি আমি এ ধরি আইএনজিটাকে এখানে এ ধরবো, তাহলে আমার রাইম স্কিম যেটা আছে অর্থাৎ ট্রিপলেটস ইন্টারলকিং রাইমটা এইরকম যে এ বি এ, আবার এখানে আমাকে ধরতে হবে বি সি বি, বেডের সঙ্গে বেডের মিল, এ রেডের সঙ্গে বেডের মিল আছে, আবার দাওটা আলাদা। তাহলে আমি যদি একটা বি ধরি, রেডটাকে যদি আমি বি ধরি, দাওটাকে যদি আমি সি ধরি, তাহলে রেডের সঙ্গে বেডের মিল আছে, রাইম আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রিপলেটস ইন্টারলকিং রাইম। ক্লিয়ার? নেক্সট দেখো, তারপরে কি বলেছে লো। এখানে লো যদি আমি সি ধরি এবং এটাকে যদি ডি ধরি, আনটিলটা দুটো সিলেবল আছে, আন আর টিল, আনটিল, তাই তো? তাহলে আনটিলে দুটো সিলেবল আছে, লাস্টে টিল আছে, তাহলে টিলটাকে আমি যদি ডি ধরি, এটা আমি সি ধরলাম লোটাকে, তাহলে ব্লোটা আমার সি হবে, কারণ ব্লোর সঙ্গে লোয়ের মিল আছে, এই জন্য এটাকে বলা হবে সি ডি সি। এটাকে বলা হচ্ছে ট্রিপলেটস ইন্টারলকিং রাইম। বোঝা গেল? এবং প্রত্যেকটা স্ট্যান্জা, এই যে স্ট্যান্জা রয়েছে এটা গোটাটা একটা স্ট্যান্জা, এইরকম 5টা স্ট্যান্জা রয়েছে পিবি শেলির। ঠিক আছে, এবং এখানে একটা ক্লাইম্যাক্স তৈরি করেছেন। বোঝা গেল? তাহলে ক্লাইম্যাক্স তৈরি করেছেন, এখানে প্রত্যেকটাতে ক্লাইম্যাক্স হচ্ছে কোনো নাটক বা কোনো সিনেমা বা যাত্রার যে এক্সট্রিম মুহূর্তে বা এক্সট্রিম পর্যায়ে, সেটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, লুক অ্যাট দ্য টেক্সট। Ode to the West Wind, কারণ প্রত্যেকটি টাইটেলের একটা অ্যাক্ট বা যুক্তিযুক্ত কিছু থাকতে হবে, যুক্তি থাকতে হবে। পিবি শেলি যেহেতু একা তার শক্তিতে পেরে উঠতে পারছিলেন না, বা তিনি যে মেসেজটি মানুষের কাছে পৌঁছে দিতে চাইছিলেন সেই মেসেজটি সব মানুষের কাছে পৌঁছানো যাবে না, এই জন্য তিনি ওড টু দ্য ওয়েস্ট উইন্ডকে বা পশ্চিমা বাতাসকে কাজে লাগিয়ে প্রত্যেকটি মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য বা প্রত্যেকটি মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য এই ওয়েস্ট উইন্ডের কথা তুলে ধরেছেন, ওয়েস্ট উইন্ড নামটা নিয়েছেন। তাহলে অড মানে যেটা ওড, তাহলে ওড হচ্ছে এমন একটা রাইটিং। তাহলে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এখানে পশ্চিমা যে ঝড়, পশ্চিমা যে বায়ু, পশ্চিমা বাতাস, সেই বাতাসটাকে তিনি পার্সোনিফাই করছেন বা ব্যক্তিত্ব আরোপ করছেন। পার্সোনিফিকেশন হচ্ছে একটা ফিগার অফ স্পিচ বা অলঙ্কার, যেখানে কোনো ইনঅ্যানিমেট থিং বা নির্জীব বস্তুর মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা হয়। ঠিক আছে, এখন আমি তো নিজে ব্যক্তিত্ব আরোপ করতে পারি না বা প্রাণদান করতে পারি না, অর্থাৎ কল্পনা করা হয়। যা হয়তো মাঝে মধ্যে আমরা বাচ্চারা যেমন খেলা করে না, পুতুল নিয়ে খেলা করে এবং তারা ভাবে যে ওই পুতুলটার মধ্যে প্রাণ আছে, এসো পুতুল এসো, এসো ডগ ডগ বন্ধু এসো, এরকম করে। তাহলে কি করে ওটা? ডাকে, ভাবে যে ওই পুতুলটার মধ্যে হয়তো প্রাণ আছে আমার মতোই। ঠিক আছে, তাহলে এই রকম টাইপের কোনো ইনঅ্যানিমেট থিংয়ের মধ্যে থিংকে অ্যানিমেট করাকে বলা হয় পার্সোনিফিকেশন।
ফিগারেটিভলি বা আলংকারিকভাবে। ঠিক আছে, তাহলে পার্সনিফাই করছেন, ব্যক্তিত্ব আরোপ করলেন এখানে ওয়েস্ট উইন্ডকে। নাও লুক অ্যাট দ্য টেক্সট। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, এখন ও আহ্বান করি আমরা যখন কোনো কিছু, তাই তো আমরা যখন ইন্টারজেকশন প্রকাশ করি, হ্যালো, হাই, ওহ, আহ, হাই ইত্যাদি ইত্যাদি প্রকাশ করি, ব্রাভো, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, তাহলে এখানেও ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ওগো পশ্চিমা ঝড়, দাও ব্রেথ অফ অটামস বিইং, দাও মানে পোয়েটিক ডিকশন যদি দাও মানে ইউ মানে তুমি, এখানে দাও মানে ইউর, তাহলে ইউর ব্রেথ, এখন ইউ যদি হতো তাহলে ইউ এর পরে তো ব্রেথ হওয়া দরকার ছিল, ইউটা সাবজেক্ট, তাই তো, আর ইউরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে ইউর ব্রেথ, এখন ব্রেথটা নাউন, যখন আমি ব্রেথ উচ্চারণ করব থ আসবে, আর যখন আমি ভার্ব হিসাবে ইউজ করব তখন দ আসবে, যেমন ব্রেথ, ঠিক আছে, BREATHE ব্রেথ, আর যখন আমি থ উচ্চারণ করব তখন ব্রেথ, তাহলে দাও ব্রেথ মানে ইউর ব্রেথ মানে তোমার শ্বাস, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ব্রেথটা নাউন, ইউরটা তাহলে কী হবে অ্যাডজেক্টিভ, কী অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? তাহলে দাও ব্রেথ অফ অটামস বিইং, তাহলে অটামস বিইং, তোমার ব্রেথটা হচ্ছে অটামের ব্রেথ, তোমার শ্বাস হচ্ছে অটামের শ্বাস, এখন তো অটাম সিজন, সুতরাং এই অটামের মধ্যেই বৃষ্টি হচ্ছে, ঝড় আসছে, সেই ঝড়কেই কবি এখানে আহ্বান করে বলেছেন, ওগো পশ্চিমা ঝড়, প্লিজ হেল্প মি, আই ওয়ান্ট টু রিমুভ, আই ওয়ান্ট টু abolish all type of injustices, all types of corruption, all types of inhumanity from the world, and the people who are corrupted, যারা অন্যায় অত্যাচার জুলুম করে থাকে, আমি তাদেরকে উচ্ছেদ করতে চাই, কিন্তু আমার একাকিত্বের শক্তিতে পারছি না, এ ওগো ওয়েস্ট উইন্ড, তুমি কি আমাকে একটু সাহায্য করবে এই দুর্নীতিগুলো পৃথিবী থেকে মুক্তি করতে, বা আমার যে মনের যে মেসেজ বা আমি যে বার্তাটি দিতে চাই মানুষের কাছে, আমি একা দিতে পারছি না গো ওয়েস্ট উইন্ড, তুমি আমাকে একটু সাহায্য করো তোমার এই ব্রেথ বা শ্বাস দিয়ে, দাও, ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড, তাহলে প্রথম যে স্ট্যাঞ্জা সেটা এখানে দেখো, দাও বলেছে, দাও মানে ইউ, আবার দাও মানে ইউরও হয়, ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, হুজ মানে কার এখানে ওয়েস্ট উইন্ডের, হুজ মানে তার মানে ওয়েস্ট উইন্ডের, আনসিন মানে অদেখা, যাকে দেখা যায় না, তাই তো, আমরা কি ঝড়কে দেখতে পাই, বাতাসকে দেখতে পাই, বাতাসকে দেখতে পাই না, তাই তো, গাছপালা যখন নড়ে, পাতা নড়ে, তখন আমরা সেটা অনুভব করতে পারি, উই জাস্ট ফিল ইট ইজ ব্লোয়িং দেয়ার, বাট উই ক্যান নট সি ইট, তাই তো, আমরা জাস্ট অনুভব করতে পারি যে গাছের পাতা নড়ছে, বা যখন ফ্যান চলছে তখন আমাদের মাথার চুল নড়ছে, বা কোনো পর্দা নড়ছে, বা কাপড় যদি মেলে দিই জামা কাপড় তাহলে সেইগুলো নড়ছে, এ থেকে আমরা বুঝতে পারি বা দেখতে পাই যে হ্যাঁ বাতাস ওখানে লাগছে, কিন্তু আমরা অরিজিনালে বাতাস দেখতে পাই না, তাই তো, বাতাস দেখতে পাই না, আমরা অনুভব করতে পারি, আমাদেরকে কেউ যদি বাতাস করে তাহলে আমরা ফিলিং দিয়ে, অনুভূতি দিয়ে আমরা সেটা অনুভব করতে পারি, আমরা দেখতে পাই না। ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড আর ড্রিভেন লাইক ঘোস্টস ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লিং, তাহলে ফার্স্ট যে এখানে স্ট্যাঞ্জা করেছেন পিবি শেলি, সেই তিনটে লাইনের মধ্যে ওয়েস্ট উইন্ডের কাছে আপিল করেছেন, তিনি বড় কষ্টের সঙ্গে বলছেন, আর যেন একজন হেল্পলেস ব্যক্তি যেমন আর একজন স্ট্রং ব্যক্তির কাছে যেমন করুণা করে বা মিনতি করে বলে, ওগো দাদু
বা ওগো কাকু আমাকে একটু রক্ষা করুন, আমাকে ওই ভিলেনরা বা ওই ছেলেগুলো আমাকে মারছে বা তারা অত্যাচার জুলুম করছে, বাতাসের কাছে ওয়েস্ট উইন্ড এর কাছে পিবি শেলি একই রকমভাবে হেল্পলেস অবস্থায় কাতর করে মিনতি করে বলছে, ওগো ওয়েস্ট উইন্ড প্লিজ হেল্প মি, তাহলে আমাকে সাহায্য করো, তাই না? তো সাহায্য করব মানে করো। এখানে পিবি শেলি তারপরে ভেবেছেন যে ওয়েস্ট উইন্ড তুমি খুবই শক্তিশালী, কারণ তোমার অদেখা উপস্থিতিতে ডেড লিভসগুলো, মরা পাতাগুলো তোমাকে আগে আসতে মানে আসার আগেই সব ঝরে পালিয়ে যায়। লিভস ডেড আর ড্রিভেন। এখন ড্রিভেন মানে ড্রাইভ মানে চালানো, ড্রাইভ মানে উড়ে যাওয়া, তাই তো? তাহলে ড্রিভেন মানে পালিয়ে যাওয়া, ঝরে যাওয়া, পড়ে যাওয়া। তাহলে মরা গলাল পচা পাতাগুলি যেমন তোমাকে আসতে দেখেই বা আসার আগেই যেমনভাবে ঝরে পড়ে, অর্থাৎ যখন ঝড় উঠবে মনে হয়, কালবৈশাখী যখন ওঠে পশ্চিম দিকে আকাশে, তখন দেখা যায় না যেই বাড়ি চল ঝড় আসছে, কালবৈশাখী দেখ, তখন কি হয় যে ঝড় আসেনি, এখনো ওঠেনি, কিন্তু গাছের পাতাগুলি দেখবে হলুদ হয়ে যাওয়া, ক্লোরোফিলবিহীন পাতাগুলি আগে থেকেই যেন ঝরে নিচে পড়ে যায়, কারণ জানে যে কালবৈশাখী কত না ভয়ঙ্কর, তাই সে আগে থেকেই ঝরে পড়ে যায়। ঠিক আছে? তাহলে ড্রিভেন লাইক ঘোস্টস ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লিং, যেমনভাবে ঘোস্টসগুলি বা ভূতগুলি যেমনভাবে ব্ল্যাক ম্যাজিশিয়ানকে দেখে বা কালা জাদুকরকে দেখে পালিয়ে যায়, ঠিক সেইভাবে ওয়েস্ট উইন্ডকে দেখে মরা গলা পাতাগুলি পালিয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা সিমিলি হলো। সিমিলি আমরা জানি এটাও একটা ফিগার অফ স্পিচ, যেখানে কোনো দুটো নির্জীব বস্তুর মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে যখন লাইক বা অ্যাজ দিয়ে কম্পেয়ার করা হবে বা তুলনা করা হবে, তখন তাকে বলা হবে সিমিলি। বোঝা গেল? তাহলে এখানে কার সঙ্গে কার কম্পেয়ার করা হলো, তুলনা করা হলো? এখানে ওয়েস্ট উইন্ডের সঙ্গে ব্ল্যাক ম্যাজিশিয়ানের, আর এখানে ঝরা পাতার সঙ্গে ঘোস্টের তুলনা করা হলো। ঠিক আছে? বোঝা গেল? নেক্সট স্ট্যাঞ্জা দেখো। স্ট্যাঞ্জা তো নয়, এক একটা টারজারিমা যদিও। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যে এটা ওড, এই ওডটার নাম কি আমরা জানি যে ওড দুই ধরনের, একটা হচ্ছে পিন্ডারিক ওড আর একটা হোরেশিয়ান ওড। তো এখানে যে ওডটা লিখেছেন ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে পিবি শেলি, সেটাকে বলা হয় পিন্ডারিক ওড। বোঝা গেল? এটা মনে রাখবে। পরের দেখো টারজারিমায় কি বলেছে, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক and pale and hectic red, pestilence strikent multitudes, সব ধরনের পাতা হলুদ হয়ে থাকা, ব্ল্যাক হয়ে থাকা, জরা জীর্ণ। অনেক সময় ব্ল্যাক পাতা মানে কি, হয়তো সেই পাতার উপরে কিছু কালো কালো দাগ পড়েছে, অর্থাৎ শিশির পড়ে পড়ে হয়তো সেটা পুড়ে গেছে, শিশির যে জল, সে জলটা পুড়ে যাওয়ার ফলে ওই পাতাটি হয়তো কালচে রং ধারণ করেছে, বা অনেক সময় উপর থেকে কি হয় যে শিলাবৃষ্টি হয়, সেই শিলাবৃষ্টির ফলে গাছের পাতাটা কুঁকড়ে যায় বা কালো হয়ে যায়, এই জন্য বলা হচ্ছে ব্ল্যাক। ইয়েলো মানে ক্লোরোফিল না থাকলে সেটা পেল হয়ে যায় বা ইয়েলো হয়ে যায়। অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, কোনোটা ফ্যাকাশে, কোনোটা কালো, কোনোটা হলুদ, এই ধরনের সব পাতাগুলি পেস্টিলেন্স স্ট্রাইকেন মাল্টিটিউডস, হাজার হাজার পাতাগুলি যেমন স্ট্রাইকেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আঘাতে আঘাতে, ঝড় আসার ভয়ে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কোথাও হয়তো ঝরে যাচ্ছে আগে থেকে। ও দাও, ও ইউ মানে ও গো বাতাস, এখানে ইউ মানে বাতাসকে যেহেতু এখানে ডাকছেন, হু মানে চিনি বা যে, চ্যারিওটেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, ও গো বাতাস তুমি আসার আগেই যে পাতাগুলি, অর্থাৎ পেস্টিলেন্স স্ট্রাইকেনে যে মাল্টিটিউড যে পাতাগুলি রয়েছে গাছেরা, সহস্র হাজার হাজার পাতাগুলি, সেগুলো চ্যারিওটেস্ট। এখন চ্যারিয়ট মানে আমরা জানি যে ওয়াইনের দেবতা আছে বেকাস, তাহলে সেই যে বেকাস, সেই বেকাস একটা গাড়িতে ঘুরতেন, রথের গাড়ি, সেই গাড়ি নাকি সিংহে টানত। তাহলে সেই সিংহের যে গাড়ি, যেটাকে চ্যারিয়ট বলা হচ্ছে, তো চ্যারিয়ট যেভাবে চালিয়ে এনে যেত
বা জোরে চালিয়ে নিয়ে যাচ্ছিল, পাতাগুলিও যেন ওয়েস্ট উইন্ডকে আসতে দেখে আগে থেকেই যেন সেই রথের চাকার মতো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের একটা পড়া আছে, অনেক সময় বাচ্চাদেরকে যারা পড়াও দেখবে, ক্লাস 7 একটা পড়া আছে, দ্য স্টোরি অফ প্রজার পাইন। ওখানে যে আছে, যে ভিলেনটা রয়েছে, ঠিক আছে, তো ওই ভিলেনটা যেমনভাবে রথের চাকা উড়িয়ে নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, এবং প্রজার পাইনরা কিছু বান্ধবীকে নিয়ে খেলা করছিল ঝোপের পাশে, তো ওইখানে যেমন রথের চাকাকে দাঁড় করিয়ে বা চ্যারিয়টকে দাঁড় করিয়ে প্রজার পাইনকে তুলে নিয়ে গেছিল, তাহলে ওটা হচ্ছে একটা চ্যারিয়ট বা রথ। ঠিক ওই রকমভাবেই চ্যারিয়ট টেস্টের মতো বা রথের চাকার মতো উড়িয়ে নিয়ে যাচ্ছিল বা উড়িয়ে যাচ্ছিল টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। কোথায় যাচ্ছিল ওরা? তাদের ডার্ক উইন্ট্রি বেড। আমরা জানি যে আফটার ডেথ, মৃত্যুর পরে আমাদের স্থান হয় কবরে, অর্থাৎ 3.5 হাত মাটির মধ্যে, মাটির তলে, তাই তো, মাটির ঘরে। তো সেই রকমভাবে ডার্ক উইন্ট্রি বেড, সেই বেডের মধ্যে বা সেই মাটির মধ্যে আশ্রয় নেয়, ডার্কের মধ্যে, অন্ধকারের মধ্যে। কারণ সে জানে যে আমি যদি ওপরে থাকি তাহলে যে ঝড়, তুমুল ঝড়, ভয়ঙ্কর ঝড়, সেই ঝড় আমাকে হয়তো উঠিয়ে নিয়ে চলে যাবে, তুলে নিয়ে চলে যাবে। আর এই জন্য আমি ওপরে থাকতে চাই না, আমার ভয় করে, আমার বুক কাঁপে, আমি ওপরে থাকতে চাই না। তাই ডার্ক উইন্ট্রি বেডে, অর্থাৎ অন্ধকার, উইন্ট্রি, এখন উইন্টার মানে ঝড়, শীত, তাই তো, এখন শীত, তো উইন্টারের অ্যাডজেক্টিভ কি? উইন্ট্রি, শীতকালীন যে বেড, অর্থাৎ শীতকালীনের জন্য আমি হয়তো অপেক্ষা করে থাকি ততদিন, যতক্ষণ না শীত আসে ততক্ষণ হয়তো আমি মাটির অন্ধকারে হয়তো লুকিয়ে থাকি এ ওয়েস্ট উইন্ডের ভয়ে। বোঝা গেল? পরের টার্জারিমা দেখো, পরের টার্জাটা বা পরের যে এটা লাইনগুলো, দ্য উইংড সিডস। এখন আমরা জানি যে সিড বা বীজ, সিডের তো এখন থাকে না, উইং বা ডানা থাকে না। এখন কল্পনা করছে, আমি আগেই বলেছি ভিশন, এগুলো সব কল্পনা, স্বপ্ন। যে স্বপ্নের দ্বারা তিনি একটা নতুন জগতের জগতের আবির্ভাব ঘটাতে চাইছেন, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো অত্যাচার জুলুম, যেখানে মানুষের আর্তনাদ থাকবে না, কান্না থাকবে না, কোনো থাকবে না অশান্তি। এই জন্য তিনি কল্পনার জগৎ তৈরি করছেন, কাল্পনিক ওয়ার্ল্ড, এক ভিশনারি ওয়ার্ল্ড তৈরি করছেন। এই জন্য তিনি বলেছেন উইংড সিডস। যেমনভাবে পরীগুলো তাদের পাখনার উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়, এখানে সিডসগুলিও যেন তাদের উইং লাগিয়ে বা ডানা লাগিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাচ্ছে। হোয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো, যেখানে তারা পড়ে সেইখানে তারা কি করে? শুয়ে থাকে। অ্যান্ড লো, কোথায় শুয়ে থাকে? মাটির নিচে, শীতল ঠান্ডা মাটির তলায় তারা পালিয়ে গিয়ে বা সেগুলো উড়ে গিয়ে বা ঝরে গিয়ে মাটির গভীর আশ্রয় নেয়। ইজ লাইক এ কর্পস উইদিন ইটস গ্রেভ। যেমনভাবে প্রত্যেকটা গ্রেভ বা কবরে প্রত্যেকটা কর্পস বা মৃতদেহ, ডেড বডি যেমনভাবে শুয়ে থাকে, ঠিক উইংড সিডসগুলো বা ডানাওয়ালা বীজগুলি, অর্থাৎ এখানে কবি কল্পনায় ডানাওয়ালা বীজ বলছেন, আসলে পরীর মতো হয়তো যে বীজগুলি উড়ে গিয়ে বা ঝরে গিয়ে উড়ে পড়ছে কোন একটা শীতল ঠান্ডা মাটির গভীরে। অর্থাৎ কি হয় যে অনেক সময় বীজগুলি উপরে পড়ে থাকে, কিন্তু সেইগুলো ঝাড় দেওয়ার ফলে বা ধুলো উড়ে যাওয়ার ফলে বা ঝড়ের ফলে ওই লতা পাতা ইত্যাদি বা ধুলো চাপা পড়ে যায়, তাই সেইগুলি মাটির গভীরে আটকা পড়ে যায়। যখন স্প্রিং আসে সেখান থেকে হয়তো জার্মিনেট করে, অঙ্কুরিত হয়, স্প্রাউট করে, মাটি ভেদ করে উপরে আসে এবং নতুন একটা প্রজন্মের সৃষ্টি করে। গ্রেভ আনটিল দাইন অ্যাজ ইউর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো। কতদিন অবধি গ্রেভে থাকতে হয়? তাকে শীতল জায়গায় থাকতে হয় যতদিন অবধি না দাইন অ্যাজ ইউর সিস্টার। এখন দাইন অ্যাজ ইউর সিস্টার, অ্যাজ ইউর মানে কি? নীল,
অ্যাজিওর মানে হচ্ছে নীল, সিস্টার মানে বোন, তাহলে নীল বোন। এখন নীল বোন কোনটা? স্প্রিংকালটা চারিদিকে দেখবে যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ বা ওয়েদার, আকাশটা নীল থাকে। আর এই জন্য অটামকে বলা হচ্ছে স্প্রিংয়ের অ্যাজিওর সিস্টার। ক্লিয়ার? তাহলে অটামস অ্যাজিওর সিস্টার ইজ স্প্রিং। বোঝা গেল? তাহলে অটামের অ্যাজিওর সিস্টার হচ্ছে স্প্রিং। তাহলে স্প্রিং যতদিন পর্যন্ত না আসছে বা বসন্তকাল যতদিন পর্যন্ত না আসছে, ততদিন শীতল ঠান্ডা জায়গায় মাটির নিচে ওই উইন্টের সিডসগুলো চুপচাপ মৃতদেহের মতোই পড়ে থাকে, শুয়ে থাকে। বসন্ত আসাকালে বা বসন্ত যখন আসে তখন তাদের ঘুম ভাঙে, তারা জার্মিনেট হয়, 2 পাতা নিয়ে তারা বাইরে উঠে আসে, আস্তে আস্তে তাদের শাখা প্রশাখা ডালপালা ইত্যাদি তাদেরকে ছড়িয়ে দেয় এবং এক সবুজ জগৎ তৈরি করে দেয়। কবি যে কাল্পনিক জগৎটা তৈরি করতে চাইছেন সেই রকম জগৎ। হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ and feel driving sweet birds like flocks to feed in air. Her clarion over the dreaming earth. Dreaming earth মানে যে ঘুমন্ত জগৎ, স্বপ্নায়িত জগৎ, সেই জগতের মধ্যে তিনি হয়তো বাঁশি বাজিয়ে যাচ্ছেন, হয়তো ঘুম ভাঙানোর জন্য বাঁশি বাজাচ্ছেন, ঘুম ভাঙানোর জন্য মানুষকে জাগাতে চাইছেন, একটা রেনেসা বা নবজাগরণ ঘটাতে চাইছেন, একটা নতুন জগতের উদ্ভব ঘটাতে চাইছেন। অ্যান্ড ফিল এবং পূর্ণ করতে চাইছেন কি? ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন এয়ার। যেমনভাবে ড্রাইভিং সুইট বার্ডস, এখন ড্রাইভিং মানে চালিয়ে নিয়ে যাওয়া, ড্রাইভিং মানে তাড়া করা, সুইট বার্ডস, এখন বার্ড মানে আমরা জানি বার্ড মানে ফুলের কুড়ি, তাই তো? যে ফুল বা ফ্লাওয়ার তার কুড়িকে বলা হয় বার্ডস। এখন এখানে বার্ডস মানে ছাগলের যে বাচ্চা কিডস, অথবা ল্যাম্ব যে ভেড়ার বাচ্চা, মানে শিপের যে বাচ্চা ল্যাম্ব, সেইগুলিকে এখানে বোঝানো হচ্ছে বার্ডস। সুইট বার্ডস মানে মিষ্টি কুড়ি। এখন মিষ্টি কুড়ি মানে দেখবি যে শিপ বা ভেড়া যেগুলো রয়েছে, সেই ভেড়াগুলি আমরা যদি স্পর্শ করি বা নাড়ি, তাহলে খুবই ভালো লাগে, কারণ তাদের গায়ে পশম থাকে, লোম থাকে, যে লোমগুলি খুবই নরম, যে কারণে ভালো লাগে। তাহলে এই জন্য সুইট বার্ডস লাইক ফ্লক্স, এখানে বলেছে সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন এয়ার। তাহলে সুইট বার্ডস মানে মিষ্টি কুড়ি, তাই তো? হয়তো চারিদিকে প্রকৃতির মধ্যে মিষ্টি কুড়ি ফুটে উঠেছে স্প্রিংকালে, আর এদিকে ফ্লক্স বা ভেড়ার যে দল বা শিপের যে দল, তাদেরকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে কে? কাউবয়। যে কাউবয় বা শেফার্ড রয়েছে, যে রাখাল রয়েছে, সে যেমনভাবে ভোরবেলায় কী করে, ছাগল গরু খোয়ার থেকে বা শেড, এসএইচইডি শেড মানে গোয়াল, বা ওই খোয়ার পিইএন পেন মানে খোয়ার, তাহলে সেইখান থেকে হয়তো বের করে নিয়ে যায় এবং রাখাল জানিয়ে যে তাকে সারাদিন থাকতে হবে মাঠে, তাই হয়তো গামছার, আমরা যেটা স্নান করার পরে তো টাওয়াল বা যে গামছা ন্যাপকিন ইউজ করি, সেইগুলাতে কী করে, সেই গামছার শেষ প্রান্তে বা যে স্কার্ট যে এন্ড প্রান্তে সে হয়তো দুটো চাল ভাজা বা ফ্রাইং যে রাইস সেগুলো নিয়ে যায়। ঠিক আছে, চাল ভাজা নিয়ে যায় কেন? কারণ সে জানে দুপুরবেলায় তার খিদে পাবে, হয়তো তখন সে ওই চাল ভাজাটা খেয়ে নেবে এবং একটু জল খেয়ে নেবে এবং প্রকৃতির কোলে সারাদিন ভেসে থাকবে ছাগল গরু নিয়ে। ছাগল গরু আনন্দে খেলা করবে, চড়বে, আবার যখন সন্ধ্যা হবে তখন সে সেই লালিত পালিত গরুগুলো যেগুলোকে সে সারাদিন মাঠে নিয়ে আসে, সেইগুলোকে সে নিয়ে আসে আর গোয়াল ঘরে আবার ঢুকিয়ে দেয়, স্নান করে হয়তো খেয়ে দেয়, আবার রাখাল ঘুমিয়ে পড়ে।
এইভাবে, ঠিক আছে? তাহলে ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন এয়ার, বাতাস, একদম মনোরম বাতাসের মধ্যে যেমন ছাগল, গরু, ভেড়া ইত্যাদি চড়ে বেড়ায়, আনন্দ করে, চারিদিকে গাছে ফুল ফোটে, পাখি ডাকে, আর রাখাল একটা ফাঁকা মাঠে খেলা করে। হয়তো রাখাল তার রাখালিনীকে, শেফার্ড তার শেফার্ডিসকে পাওয়ার জন্য হয়তো নদীর ধারে গাছের তলায় বসে বসে তার বাঁশি বাজায়, তাই তো? বা হয়তো বা সে হয়তো অন্য খেলা খেলে বা চিন্তা করে শেফার্ডিসের, রাখালিনীর, তাই তো? তাহলে এই যে গানগুলি, যে মেঠো সুরের যে গান, পল্লী সঙ্গী যে গান, সেইগুলি সে গায় তার শেফার্ডিসকে খুশি করার জন্য হয়, ঠিক আছে? উইথ লিভিং হিউজ অ্যান্ড অডোরস প্লেন অ্যান্ড হিল, আর চারিদিকে যখন বসন্তের সুগন্ধ ছড়িয়ে পড়ে তখন কি হচ্ছে? হিউজ মানে রং, এবং অডোরস মানে সুগন্ধ, চারিদিকে যেন ভরপুর করে দেয় প্রকৃতিকে। কি চমৎকার বিশুদ্ধ সুন্দর একটা ফ্রেশ বাতাস, কি চমৎকার মনোমুগ্ধকর একটা প্রকৃতি, যে প্রকৃতির মধ্যে রাখাল খেলে বেড়ায় মহা আনন্দে, যেখানে মানুষের কোনো হইচই থাকে না, ডিন অ্যান্ড বাস্টল থাকে না, যেখানে নো নয়েজ, কোনো শব্দ থাকে না, যেখানে মানুষ সবাই আপন আপন হয়তো নিজের খেয়াল খুশি মতো বাস করেন, সেখানে থাকে না কোনো ইনজাস্টিস, সেখানে থাকে না কোনো কারাপশান, সেখানে থাকে না কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেখানে থাকে না কোনো অ্যাগোনি, শুধু সুখ আর সুখ। সুখ সমৃদ্ধ জগৎ তৈরি করছেন একটা প্রকৃতির মধ্যে পিবি শেলি। ওয়াইল্ড স্পিরিট, ও বন্য আত্মা, হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, এখানে আর্ট মানে শিল্প, আমরা জানি আর্ট, কিন্তু এখানে আর্ট মানে এখানে আর্ট নয়, অ্যাকচুয়ালি এগুলাকে বলা হয় ওল্ড ডিকশন মানে, যেমন এখানে আর্ট আছে, হুইচ আর্ট, এখন এখানে বলেছে ওয়াইল্ড স্পিরিট, ও বন্য স্পিরিট, বন্য আত্মা। এখন বন্য আত্মা মানে বনের মধ্যে দিয়ে ছুটে আসছে যে ঝড়, ওটা তো বন্যের মতো, হিংস্র টাইগ্রেস বা বাঘিনী যেমনভাবে ছুটে আসে ঠিক সেইভাবে, ঠিক আছে? তাহলে ইউলিসেসে যেমনভাবে এখানে বলছে, ফিউটিলিটি যে কবিতা রয়েছে, ওখানে টাইগ্রেস যেমনভাবে বাঘিনী ছুটে আসছে, তারও চাইতেও বেশি গতি নিয়ে এখানে ছুটে আসছে ওয়েস্ট উইন্ড, এই জন্য একে বলা হচ্ছে ওয়াইল্ড স্পিরিট, বন্য আত্মা। হুইচ আর্ট মুভিং এভরিহোয়ার, যে আর্টটা, যে শিল্পটি বা যে গরিমা তোমার, এটা সব জায়গায় ছুটে বেড়াচ্ছে, প্রত্যেকটা জায়গায়, খানায় কানায় বা কোনায় কোনায়, প্রত্যেকটা কোনায় কোনায়, তাই না? ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, ও ধ্বংসকারী এবং সংরক্ষণকারী। তাহলে একই সঙ্গে কিন্তু এখানে ওয়েস্ট উইন্ড ডেস্ট্রয়ও করছে, আবার প্রিজার্ভও করছে, তাই তো? তাহলে ডেস্ট্রয় কী করে করছে? অর্থাৎ যা কিছু পুরাতন, যা কিছু ওল্ড, তাকে ধ্বংস করে দিচ্ছে, আর যা কিছু নতুন সবগুলাকে তিনি এখানে ওয়েলকাম জানাচ্ছেন, সুস্বাগতম জানাচ্ছেন, যাতে একটা নতুন জগৎ সৃষ্টি হয়, যেখানে মানুষ সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। রিং আউট ওয়াইল্ড বেলস বলে একটা কবিতা আছে লর্ড টেনিসনের, সেইখানে যেমন সেখানে যা কিছু ওল্ড তাকে তিনি বিদায় দিচ্ছেন, আর যা কিছু নিউ, অর্থাৎ রিং আউট মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, আর রিং ইন মানে ওয়েলকাম জানানো, ঠিক আছে? তাহলে ওয়েলকাম জানাচ্ছেন যেমনভাবে এখানেও কিন্তু যা কিছু পুরাতন সব কিছুকে ডিস্ট্রয় করছে কে? ওয়েস্ট উইন্ড, আর যা কিছু নতুন করে গড়ে উঠবে তার জন্য সেগুলোকে প্রিজার্ভ করছে। যেমন ধরো উইংড সিডস, কারণ সিডস যদি না থাকে
তাহলে গাছ বেরোবে না। আর গাছ যদি না তৈরি হয় তাহলে আমাদের কি হবে না, তাহলে আমাদের প্রকৃতি সবুজ হয়ে উঠবে না। ঠিক আছে, সবুজ হয়ে উঠতে পারবে না। আর এই জন্য আমাদের সিডসগুলির প্রয়োজন, যে সিডসগুলি মাটির তলায় 3-4 মাস বা 5-6 মাস থেকে যায় এবং অবশেষে যখন স্প্রিং বা বসন্ত আসে তখন এটা নতুন করে এক জগৎ তৈরি করে, সবুজ জগৎ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একসঙ্গে ডেস্ট্রয়ার করছে, আবার একই সঙ্গে প্রিজার্ভারও করছে। তাহলে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার কাকে বলা হচ্ছে এখানে? তাহলে ওয়েস্ট উইন্ডকে। ঠিক আছে, তাহলে একই সঙ্গে তিনি ডেস্ট্রয়ও, মানে সেই ওয়েস্ট উইন্ডটা ডেস্ট্রয়ও করছে, আবার একই সঙ্গে প্রিজার্ভও করছে। বোথ দ্য ওয়ার্কস আর গোয়িং অন টুগেদার, গোয়িং অন। ঠিক আছে, অ্যাট ওয়ান টাইম। তাহলে একই সঙ্গে কি করছে, যে ডেস্ট্রয়ারের কাজ চলছে, আবার একই সঙ্গে প্রিজার্ভেরও কাজ চলছে। তাহলে ডেস্ট্রয়ারও মানে ধ্বংসকারী, আবার প্রিজার্ভার মানে সংরক্ষণকারী, তাই তো? তাহলে এইরকম হতে হবে। হেয়ার, ও হেয়ার, শোনো, ও পশ্চিমা বাতাস, হেয়ার, একটু শোনো না গো। আশ্চর্য হচ্ছেন, এক্সক্লেমেশন মার্ক প্রকাশ করছেন, কারণ তাকে দেখে অবাক হয়ে গেছেন যে তোমার এত শক্তি, অফুরন্ত শক্তি গো তোমার, তুমি একই সঙ্গে ডেস্ট্রয় করছো আবার একই সঙ্গে প্রিজার্ভও করছো। তোমাকে দেখে সব মরা ঝরা পাতাগুলি, সব ওল্ড যা কিছু সব যেন পালিয়ে যাচ্ছে, কোথায় আশ্রয় নিচ্ছে, আর মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে। ফলে আবার যখন বসন্ত আসছে তখন নতুন করে পৃথিবী সৃষ্টি হচ্ছে। পৃথিবী মানে প্রকৃতি সৃষ্টি হচ্ছে, গাছপালা নতুন করে বেড়ে উঠছে, পরিবেশ হয়ে উঠছে সতেজ এবং সুন্দর। এই জন্য আমি তোমাকে একটু আহ্বান করছি, ওগো পশ্চিমা বাতাস, একটু আমার অনুরোধটা শোনো, একটু আমার কথা শোনো, আমাকে একটু হেল্প করো। এরকম হয়তো অনুনয় বিনয় করছেন তিনি। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাক, কারণ এটা বিশালই বড় 5টা স্ট্যাঞ্জা এরকম রয়েছে। আমি আজকে একটা স্ট্যাঞ্জাই পড়ালাম, কারণ এখানে টোটাল 14 লাইন আছে এখানে। তাহলে এইটা 5 দিন লাগবে এইভাবে পড়াতে গেলে, নাহলে এটা ভিডিও বড় হয়ে গেলে নেট প্রচুর লাগছে আপলোড করতে গিয়ে, 7-8 জিবি ফুরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আমি তাও অনেক কষ্ট করে তাও দিই। এটা আমার তো কম্পিউটার বা ল্যাপটপ সেই রকম নেই, তার জন্য এখানে আমি মোবাইলে আপলোড করে দিই, যে কারণে আমার প্রত্যেক দিন আমার এমনি 4 জিবি মানে পাই আর কি। 699 টাকা মেরেছি, তার জন্য আমি 4 জিবি পাই। আমি তাতেও হয় না, যদি অন্যজনের এতে থেকে কানেক্ট করে তাও আমি আপলোড করে দিই খুব কষ্টে। যাই হোক, তোমরা এটা ভালো করে পড়াশোনা করো, যদি তোমাদের কিছু হেল্প হয় তো তার জন্য হয়তো আমাকেও ভালো লাগবে। ঠিক আছে, যাই হোক, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আর তুমি যেমন সুযোগটা পাচ্ছ পড়ার এরকমভাবে, ঠিক আছে, সেটা আর একজনকে সুযোগ করে দিতে হবে। এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট বা অনুরোধ সবার কাছে, যে আজকে তুমি যেটা হেল্পটা পাচ্ছ হয়তো, আর যদি মনে হয় যে না এটা হেল্প নয়, তাহলে আমাকে মাফ করে দেবে। ঠিক আছে, আর যদি মনে হয় একটু হেল্প হচ্ছে ভালো, তাহলে তোমার যেমন হেল্প হচ্ছে তেমন আর একজনকে হেল্প করবে, তার জন্য এটা ফরওয়ার্ড করে দেবে বা শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে, না হলে তো হবে না। আমি বুঝতে পারছি না যে আদৌ এটা ভালো লাগছে কি লাগছে না। যদি ভালো না লাগে তাহলে আমার মধ্যেকার যে জোশ, পড়ানোর যে জোশ, সেটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে, ভালো লাগবে না। আমার যে স্টিমুলি বা উদ্দীপনা সেটা কমে যাবে, যে কারণে আমার কমেন্ট চাই। একটু কমেন্ট যদি ভালো লাগে তাহলে আমি কিন্তু ক্লাস নেক্সট স্টেপে যাব, আর যদি কমেন্ট সবাই খারাপ করে তাহলে আমি কিন্তু এগোবো না। ঠিক আছে, আমি নিজে নিজে পড়বো, তখন আর আপলোড করে দেবো না, কারণ প্রত্যেকের ধ্যান বা প্রত্যেকের জ্ঞান নিজ নিজের কাছে। ঠিক আছে, তার মধ্যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের একটু জ্ঞান নিতে হয় আমাদেরকে, আমাদের পথটাকে সুন্দর করার জন্য, আগামী দিনের পথটাকে সুন্দর করার জন্য, ভবিষ্যতের পথটাকে সুন্দর করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।